টাকা দিয়ে অনেক কিছুই করা যায় সেটা তো আমরা সবাই জানি, কিন্তু টাকার বিনিময়ে সুপার হিউম্যান পাওয়ার পাওয়া যায় এমনটা শুনেছেন কখনো? হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। তো আজ আপনাদেরকে এমন একজন সুপার হিরোর গল্প শোনাবো যার পকেটে টাকা থাকলে কিনা তার মধ্যে অবিশ্বাস্য পাওয়ার চলে আসে। সে যতই নিজের পাওয়ার ইউজ করতে থাকে ততই তার টাকা খরচ হতে থাকে। কিন্তু প্রশ্ন হলো, পাওয়ার ইউজের জন্য এত টাকা সে কোথায় পাবে, আর তার এই পাওয়ার দিয়ে সে কি কি করতে পারে এবং সেই পাওয়ারের লিমিট আসলে কতটুকু? জানতে হলে চলুন দেখে আসি খুবই ইন্টারেস্টিং একটা কোরিয়ান সিরিজ ক্যাশ হিরোর এক্সপ্লানেশন। তবে শুরু করার আগে বলে রাখি, এই সিরিজটাতে আরো অনেকগুলো ক্যারেক্টার এবং অনেক ধরনের সুপার পাওয়ার দেখতে পারবেন, যে প্রত্যেকটা ব্যক্তির সুপার পাওয়ার আপনাকে অবাক করে দিবে। তো চলুন আর কথা না বাড়িয়ে দ্রুত শুরু করি। গল্পের শুরুতে ক্যাশ হিরো সাংউকে দেখা যায়। সাংউয়ের মাঝে এখনো সুপার পাওয়ার আসেনি, সে এখনো পাওয়ারের ব্যাপারে কিছুই জানে না। সে এখন একটা জিনিসই জানে, অগোছালোভাবে জীবন কাটানো। তবে সাংউয়ের গার্লফ্রেন্ড মিনসুক আবার একদম তার বিপরীত। তারা প্রায় 9 বছর ধরে একসাথেই আছে। মিনসুক সাংউকে বিয়ে করে সেটেল হতে চায়, তবে সেটেল হওয়ার জন্য তো একটা বাড়ি কেনা লাগবে। তাই মিনসুক জোর করে সাংউকে নিয়ে বাড়ি কেনার ব্যাপারে রিয়েল এস্টেট কোম্পানিতে কথা বলতে যায়। কিন্তু বাড়ির দাম শুনেই দুজনে চমকে যায়। বাড়িটা কিস্তিতে নিলেও ডাউন পেমেন্টের জন্য যা টাকা লাগবে, দুজনের সেভিংস ফাঁকা করে ফেললেও সেই পরিমাণ টাকা কভার হবে না। তাই হতাশ হয়ে দুজনে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে ডিনারের সময়ও মিনসুক টাকার হিসেব করছিল। ছোটবেলা থেকেই মিনসুক হিসেবে খুব পাকা। তাছাড়া মিনসুক টাকা পয়সা খরচের ব্যাপারে একটু বেশি সাবধানী, মানে মিতব্যয়ী যাকে বলে আর কি। সাংউ তাদের সেই প্রথম ডেটিং থেকেই মিনসুককে দেখছে। সে সবসময় অল্প টাকা খরচের জন্য চাপ দেয়। অপ্রয়োজনে একটা টাকা খরচ করলেও মিনসুক রেগে যায়। তো তারা কথাবার্তা বলছিল, এ সময় সাংউর ফোনে তার বাবার কল আসে, তবে সে কলটা কেটে দেয়। মিনসুক এই ব্যাপারে জিজ্ঞেস করলে সাংউ বলে তার বাবা কয়েকদিন ধরে তাকে ফোন করছে, বাবা নাকি তাকে কিছু একটা দিতে চায়। এটা শুনে মিনসুক বলে তার বাবা হয়তো তাকে টাকা পয়সা দিতে পারে, তাই সাংউয়ের বাবার সাথে দেখা করা উচিত। তো পরের দিন সাংউ গ্রামের বাড়িতে বাবা মায়ের সাথে দেখা করতে যায়। যদিও সাংউ বাবাকে তেমন পছন্দ করে না, কারণ ছোটবেলা থেকেই সে দেখে আসছে তার বাবা কোনো কাম কাজ করে না, সবসময় টাকার জন্য অস্থির হয়ে থাকে। আর তার বাবার এই স্বভাবের জন্য তারা অনেক আগেই সর্বশান্ত হয়ে গিয়েছে। অন্যদিকে সাংউয়ের মা কঠোর পরিশ্রম করে কোনো রকমের সংসারটা টিকিয়ে রেখেছিল। তাছাড়া সাংউয়ের তার বাবার উপরে রাগের আরেকটা কারণ হলো, ছোটবেলায় একদিন সাংউ স্কুল থেকে ফিরে দেখে বাবা সাংউয়ের জমানো টাকার ব্যাংকটা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। সাংউ তখন বাবাকে বাধা দিতে গেলে মাটির ব্যাংকটা পড়ে ভেঙে যায়। তবে তবুও তার বাবা খুচরো টাকাগুলো কুড়িয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তো বাড়ি ফেরার পরে সাংউয়ের পুরনো অতীত মনে পড়ে যায়। এরপরও সে অনিচ্ছা সত্ত্বেও বাবার রুমে গিয়ে দেখা করে। সাংউয়ের বাবা ডং বলে, আমার রিটায়ারমেন্টের সময় হয়ে গিয়েছে, তাই তোকে ডেকেছি এখানে। সাংউ তাচ্ছিল্য করে বলে, আপনি কামকাজ করলেনই বা কবে? সারা জীবন তো খালি টাকাই উড়িয়ে গেলেন, এখন কি টাকা উড়ানো থেকে রিটায়ার করবেন? ডং ছেলের কথায় গুরুত্ব না দিয়ে তার মানিব্যাগ থেকে একটা নোট বের করে নেয়। সাংউ ভাবে বাবার এই স্বভাব হয়তো আর ভালো হবে না, কিন্তু পরক্ষণেই ডং আচমকা সাংউয়ের হাত চেপে ধরে এবং বলে, আমি তোমাকে এমন কিছু দিতে যাচ্ছি যা আমরা বংশানুক্রমে পেয়ে থাকি। এই বলেই সে সাংউয়ের হাত চেপে দেয়। সাংউয়ের মনে হয় তার হাতটা ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। যন্ত্রণায় সে কাতরাতে শুরু করে। অন্য হাত দিয়ে সে একটা পিলার চেপে ধরে। এ সময় পুরো ঘর ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করে। সাংউয়ের তখন একটা ভীষণ ক্রিয়েট হয় এবং দেখতে পায় তার পূর্বপুরুষেরা কিভাবে যুগের পর যুগ ধরে নিজেদের সুপার পাওয়ার ইউজ করে মানুষকে হেল্প করে আসছে। তো ভীষণ শেষ হওয়ার পাশাপাশি ডং থেকে সাংউয়ের মাঝে সুপার পাওয়ার ট্রান্সফার হয়ে যায়। সাংউ হাত চেক করে দেখে তার হাত স্বাভাবিক হয়ে গিয়েছে, তবে অন্য হাত দিয়ে সে যেই পিলারটা চেপে ধরেছিল সেটা দেবে গিয়েছে। সাংউ কিছু বুঝতে পারছিল না। ডং তখন একটা নেইল গান দিয়ে শুট করে সাংউয়ের কপালে দুটো স্ক্রু ঢুকিয়ে দেয়। অন্য কেউ হলে হয়তো এতে মরেই যেত, তবে সাংউ কিছুক্ষণের ভেতরেই আবারও বেঁচে উঠে এবং স্ক্রুগুলো মাথার ভেতর থেকে অটোমেটিক বেরিয়ে আসে এবং ক্ষতও মিলিয়ে যায়। জেগে উঠে সাংউয়ের বিশ্বাসই হচ্ছিল না সে বেঁচে আছে। ডং এবার সাংউকে নিজের ওয়ালেট চেক করতে বলে। সাংউ ওয়ালেট বের করে দেখে ভেতরে আর একটা টাকাও নেই। তখন ডং বলে, এটা একটা সুপার পাওয়ার, এখন থেকে সাংউয়ের কাছে যত বেশি টাকা থাকবে সে তত বেশি পাওয়ারফুল হয়ে যাবে, আবার যত বেশি পাওয়ার ইউজ করবে তত বেশি টাকাও ফুরাতে থাকবে। আর এভাবেই মূলত ডং এর সারা জীবনে এত টাকা নষ্ট হয়েছে। ডং সাংউকে দুটো সাজেশন দেয়। প্রথমত, কাউকে বিপদে দেখলে নীরবে হেল্প করতে হবে। দ্বিতীয়ত, নিজের ছাড়া অন্য কারো টাকা ইউজ করা যাবে না। কিন্তু সাংউ এবার বিরক্ত হয়ে বলে সে এই পাওয়ার চায় না। নিজের টাকা নষ্ট করে সে অন্যদের কেন সাহায্য করতে যাবে? সে বাবাকে আবারও পাওয়ার ব্যাক দিতে চায়, তবে পাওয়ার একবার ট্রান্সফার হয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না।
সাংউ তাই রেগে গিয়ে বলে, এই পাওয়ার ট্রান্সফারের জন্য আর কাউকে পেলেন না আপনি? ডং বলে সে অনেক চেষ্টা করেছে কিন্তু কাজ হয়নি। এই পাওয়ার শুধুমাত্র নিজের সন্তানের মাঝেই ট্রান্সফার করা যায়। ডং সাংউকে সান্ত্বনা দিতে বলে সব টাকা নষ্ট হবে না, প্রতি 10,000 টাকা ইউজ করলে খুচরো 500 টাকার কয়েন ব্যাক পাওয়া যাবে। এই কথাটা শুনে সাংউ আরও রেগে যায়। ডং তখন সাংউকে একটা ভিজিটিং কার্ড দিয়ে বলে, যদি কখনো বিপদে পড়ো তাহলে এই কার্ডের নাম্বারে ফোন দিও, এরা তোমাকে লোন দিয়ে দেবে। এটা শুনে সাংউয়ের মেজাজ আসমানে উঠে যায়। মানে সে এমন বাবা পেয়েছে যে তাকে লোন নেওয়ার পরামর্শ দিচ্ছে। তো সাংউ আর কি বা করবে, সে হতাশ হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। শহরে ফিরে সাংউ মিনসুকের সাথে ব্যাপারটা শেয়ার করে, যদিও তার বাবা এই পাওয়ারের ব্যাপারে কারোর সাথে শেয়ার করতে নিষেধ করেছিল। তো স্বাভাবিকভাবেই মিনসুক কথাটা বিশ্বাস করে না। তাই সাংউ মিনসুকের কাছ থেকে একটা 10,000-এর নোট নিয়ে নিজের পকেটে রাখে। তারপরে পাশের একটা স্টিলের রড দুহাতে ধরে পিলার সহ বাঁকা করে ফেলে। এটা দেখে তো মিনসুক পুরোই হতবম্ব হয়ে যায়। সাংউ তখন নিজের পকেট দেখিয়ে বলে, রড বাঁকাতে গিয়ে তার পাওয়ার ইউজ করা লেগেছে, আর এই জন্য তার 10,000-এর নোটটাও খরচ হয়ে গিয়েছে। মিনসুকের নিজের চোখকে বিশ্বাসই হচ্ছিল না। সে আরও একটা নোট বের করে সাংউকে দেয় এবং আরেকবার রড বাঁকাতে বলে। সাংউ এবারও সেম কাজ করলে অবিশ্বাসের আর সুযোগই থাকে না। মিনসুক এবার বুঝতে চায় সাংউয়ের পাওয়ারটা কিভাবে কাজ করে, তাই সে আলাদা আলাদা অ্যামাউন্টে টাকা সাজিয়ে রাখে। সাংউ অল্প থেকে বেশি এভাবে টাকা ইউজ করে লাভ দেয়, আর এভাবে সে কত টাকা ইউজ করে কতখানি লাভ দিচ্ছে মিনসুক সেটা নোট করে রাখে। এভাবে এক পর্যায়ে মিনসুক ক্যালকুলেশন করে বলে, সাংউয়ের যত বেশি টাকা থাকবে সে তত বেশি শক্তিশালী হবে, এটা যেমন ঠিক তেমনি পকেটের টাকা ফুরিয়ে যাওয়া মাত্রই সাংউ দুর্বল হয়ে যাবে। তাছাড়া সাংউ যদি মানুষকে হেল্প করতে শুরু করে তাহলে তাদের জমানো সব টাকা তো শেষ হয়ে যাবে। বিয়ে করা, বাড়ি কেনা, শখ পূরণ করা আর কিছুই হবে না। তাই মিনসুক সাংউকে নিজের পাওয়ার ইউজ করতে সম্পূর্ণ নিষেধ করে দিয়ে চলে যায়। সাংউ পকেটে এক্সট্রা কিছু টাকা লুকিয়ে রেখেছিল। মিনসুক চলে যাওয়ার পরে সে টাকাগুলো ইউজ করে আকাশে উড়ে যায়। সে আসলে উপর থেকে শহরটাকে দেখতে চাইছিল। শহরের এমন সুন্দর রূপ সে আগে কখনো দেখেনি। সাংউ বুঝে যায় বাবা তাকে কোনো পাওয়ার না, বরং ফকিন্নি হওয়ার পথ ছেড়ে দিয়েছে। যাই হোক, সকালে ঘুম ভেঙে সাংউ কাজে বের হয়। তবে মিনসুক তার জন্য কিছু রুলস বানিয়ে দিয়েছে। সাংউ বাইরে বের হলে বেশি টাকা নিয়ে যাবে না, অকারণে নিজের শারীরিক শক্তি ইউজ করবে না, যতটা ধীরে সম্ভব চলাফেরা করবে, প্রয়োজন না হলে দরজাটাও ঠেলে খুলবে না। তো এসব চক্করে অফিসে যাওয়ার সময় সিঁড়িতে সে এক বৃদ্ধাকে ভারী ব্যাগ নিয়ে কষ্ট করতে দেখেও সে হেল্প করে না। কলিগদের সাথেও সে তেমন কথাবার্তা বলে না, যাতে কথা বলার কারণে এনার্জি লস না হয়। তার আজকের এমন অদ্ভুত আচরণের জন্য বসের কাছেও সে বকা খায়। বাসায় ফেরার পরে ডিনারের সময় মিনসুক তখনও হিসাব করছিল বাড়ি কেনার জন্য বাকি টাকা সে কোথায় থেকে ম্যানেজ করবে। কিছু টাকা কভার করার জন্য সে বাসার ফার্নিচারগুলো বিক্রির সিদ্ধান্ত নেয়। মিনসুক সাংউয়ের জন্য একটা প্লে স্টেশন অর্ডার দিয়েছিল। সেটা ডেলিভারি আসলে মিনসুক তাকে টাকা দিয়ে বাইরে ডেলিভারি আনতে পাঠায়। সাংউ ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে ফিরছিল, তখন কয়েকজন গুন্ডা ডেলিভারি ম্যানকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়। এই প্লে স্টেশনটা ডেলিভারি ম্যানের নিজেরই। সে এটা বিক্রির টাকা দিয়ে ফ্যামিলিকে ঘুরতে নিয়ে যেতে চাইছিল। তাই সাংউয়ের এটা খুব খারাপ লাগে। সে পকেট হাতড়ে দেখে তার কাছে যা টাকা আছে তাই দিয়ে পাওয়ার জেনারেট করে এতগুলো গুন্ডার সাথে পারবে না। তাই তার খারাপ লাগা আরও বেড়ে যায় এবং দৌড়ে বাড়ি ফিরে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সাংউয়ের মনের ভেতরে শুধু একটা জিনিসই মনে হচ্ছিল, তার যদি অনেক টাকা থাকতো তাহলে সে এই দুনিয়ার সব বিপদগ্রস্ত মানুষকে হেল্প করত। যাই হোক, এই ব্যাপারটা নিয়ে সাংউ বেশ আপসেট হয়ে যায়। পরের দিন সে মায়ের সাথে একটা রেস্টুরেন্টে দেখা করতে যায়। তার মাই তাকে ডেকেছিল। মা খেয়াল করে সাংউয়ের শরীরে র্যাশ বা অ্যালার্জির মতো বের হয়েছে। এতে মা আঁতকে উঠে বলে, সাংউয়ের বাবার গায়েও মাঝে মধ্যে এরকম র্যাশ বের হতো, আবার একা একাই ভালো হয়ে যেত। সাংউ বুঝতে পারে এটা হয়তো সুপার পাওয়ারের পার্শ্ব প্রতিক্রিয়া। সাথে এটাও বুঝতে পারে তার মা সুপার পাওয়ারের ব্যাপারে কিছুই জানে না। তো মা এখানে এসেছিল মূলত নিজের সেভিংসের টাকাগুলো সাংউকে দিতে। তার মা তাকে যা টাকা দেয় তা দিয়ে সাংউর বাড়ির জন্য ডাউন পেমেন্ট করেও কিছু টাকা বেঁচে যাবে। মা চলে যাওয়ার আগে বলে যায় সাংউ যেন বাবার মতো করে লাইফটা নষ্ট না করে। পাশাপাশি এটাও জানায় সে এবং সাংউয়ের বাবা স্পেনে চলে যাচ্ছে। তো তার মা বেরিয়ে যাওয়ার পরে সাংউ টাকা নিয়ে বের হয়। সে তো বেশ খুশি ছিল, এবার মিনসুকের স্বপ্ন পূরণ হবে। সে খুশির খবরটা দিতে মিনসুককে ফোন করে, আর তখনই একটা অঘটন ঘটে যায়। কয়েকটা গাড়ি একটার সাথে আরেকটা ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এতে একটা যাত্রী ভর্তি বাস ব্রিজের রেলিং ভেঙে অর্ধেকটা নদীর উপর ঝুলে যায়, আর কয়েক মুহূর্তের ভেতরেই বাসটা নদীতে পড়ে অনেক প্রাণহানি ঘটার সম্ভাবনা আছে। সাংউয়ের এ সময়ে বাবার কথাটা মনে পড়ে, কাউকে বিপদে দেখলে সাহায্য করবি। আবার মায়ের কথাটাও মনে পড়ে, বাবার মতো জীবনটা নষ্ট করবি না। অন্যদিকে মিনসুকের কথাও মনে পড়ে, যে কিনা তাকে নিয়ে একটা সুন্দর বাড়ির স্বপ্ন দেখছে।
কিন্তু তবুও শেষ পর্যন্ত সাঙু নিজের দায়িত্ব পালনের অপশনটাকেই চুজ করে। সে মায়ের দেওয়া টাকাগুলো পকেটে নিয়ে বাসের কাছে এগিয়ে যায় এবং নিজের সুপার পাওয়ার ইউজ করে বাসটাকে উদ্ধার করে। কিন্তু এসবের চক্করে তার পকেটে থাকা টাকাগুলো হাওয়ায় মিলিয়ে যেতে শুরু করে। শুধু রিটার্ন হিসেবে খুচরো পয়সাগুলো ঝরঝর করে পড়তে থাকে। বাসটা উদ্ধারের পরে দেখা যায় সাঙুয়ের কাছে আর একটা টাকাও নেই। মায়ের দেওয়া সম্পূর্ণ টাকা সে কয়েক মুহূর্তের ভেতরেই শেষ করে ফেলেছে। পাশাপাশি সে খেয়াল করে তার শরীরের র্যাশগুলো সেরে গিয়েছে। এতে সাঙু বুঝে যায় পাওয়ার ইউজ না করলে এই র্যাশগুলো বের হয়, আবার পাওয়ার ইউজ করলে সবই সেরে যায়। অর্থাৎ সে না চাইলেও নিজের পাওয়ার ইউজ করাই লাগবে, কিন্তু পাওয়ার ইউজ করা মানেই তো টাকা ফুরিয়ে যাওয়া। যাই হোক, এই চরম দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়ে এপিসোড 1 এখানেই শেষ হয়। এপিসোড 2 শুরু হলে এবার একটা মেয়েকে দেখা যায়। কয়েকটা গুন্ডা মেয়েটাকে মারার জন্য তাড়া করছিল। মেয়েটা একটি গলির ভেতরে এসে থেমে যায়। এই মেয়েটার নাম জিন। তার কাছেও সাঙুয়ের মতো সুপার পাওয়ার আছে, আর তার সুপার পাওয়ার হলো সে নিজের হাত দিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে পারত। তাই সে হাত দিয়ে আগুন জ্বালিয়ে গুন্ডাগুলোকে ধরাশায়ী করে ফেলে। কিন্তু তখনই একটা আন্ডারওয়ার্ল্ড গ্যাংয়ের কিছু লোক চলে আসে। এদের লিড করছিল আন্না নামের একটা মেয়ে। আন্না, আন্নার ভাই এবং তাদের বাবা, এরা সবাই একটা অর্গানাইজেশন চালায়। তারা খুঁজে খুঁজে সুপার হিউম্যানদের শিকার করে। তো জিন আন্নাদের সাড়া না দিলে আন্না তার লোকদের দিয়ে বৃষ্টির মতো করে জিনের উপরে পানি স্প্রে শুরু করে। এতে জিনের আগুন তৈরির ক্ষমতা আর কাজ করে না। তখন একটা গ্যাস স্প্রে করে জিনকে সেন্সলেস করে তারা ধরে নিয়ে যায়। এরপরে জিনকে নেওয়া হয় একটা সিক্রেট ল্যাবে। এই ল্যাবে সুপার হিউম্যানদের উপরে গবেষণা করে বিশেষ সেরাম তৈরি করা হয়, যাতে তাদের মতো আরও সুপার হিউম্যান তৈরি করা যায়। পাশাপাশি তারা ওই সিরামগুলো দিয়ে ড্রাগও তৈরি করে। এদিকে জিনের মিসিং এর পর থেকে তার দুজন বন্ধু বানমি এবং হোইন টেনশনে আছে। এদের দুজনের মাঝেও সুপার পাওয়ার আছে। হোইন যে কোনো দেয়াল ভেদ করে এপার ওপার হতে পারে, তবে তার নিজের পাওয়ার ইউজ করার জন্য অ্যালকোহল খাওয়া লাগে। মানে সাঙুয়ের পাওয়ার যেমন টাকাতে, হোইনের পাওয়ার তেমনি মদে। আর বানমির স্পেশাল পাওয়ার হলো সে যে কোনো জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারে, এবং বানমির ইউজ পাওয়ার করতে হলে তাকে প্রচুর খাওয়া লাগে। মানে সে যত বেশি খাবার খাবে তত বেশি পাওয়ার বাড়বে। তো দুজনে জিনের মিসিং নিয়ে কথা বলছিল। এ সময় সাঙুয়ের ভিডিওটা তাদের সামনে আসে। একজন ছেলে সিঙ্গেল হ্যান্ডে পুরো একটা বাসকে খাত থেকে তুলে আনছে। ভিডিওটা পুরো দেশে ভাইরাল হয়ে গিয়েছিল। যদিও হুডি পরে থাকার কারণে সাঙুয়ের মুখ দেখা যাচ্ছিল না, তবে এরা দুজনে সাঙুকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে সাঙুকে দেখা যায় পুলিশ তাকে সন্দেহভাজন হিসেবে থানার সেলে আটকে রেখেছিল। সেখানে অন্য কয়েদিরা সাঙুয়ের পাওয়ার নিয়ে হাসি তামাশা করছিল, কিন্তু সাঙু তাদের বোঝানোর চেষ্টা করছিল তার কাছে কোনো রকমের পাওয়ার নেই, তাই উল্টো সে ওদের হাতে মার খাচ্ছিল। সাঙুকে তার বাবা একটা ভিজিটিং কার্ড দিয়ে বলেছিল বিপদে পড়লে এই নম্বরে ফোন করতে। তাই বাধ্য হয়ে এবার সাঙু সেই নম্বরে ফোন করে নিজের বাবার পরিচয় দেয়। ফোনটা রিসিভ করে সুদখোর জেওং। কয়েক মিনিটের ভেতরেই জেওং লোক পাঠিয়ে সাঙুকে ছাড়িয়ে আনে। সাঙুকে গাড়িতে উঠিয়ে জেওং জানায়, তোমার বাবা আমার কাছ থেকে 300 কোটি ওন ধার নিয়েছে। টাকার এমন শুনে সাঙু ঘাবড়ে যায় আর গাড়ি থেকে পালানোর চেষ্টা করে। তবে জেওং এর বডিগার্ড ইঞ্জেকশন পুশ করে সাঙুকে সেন্সলেস করে দেয়। সেন্স ফিরে সাঙু দেখে তাকে জেওং এর আস্তানায় নিয়ে আসা হয়েছে। তাকে ঘিরে জেওং এর লোকেরা দাঁড়িয়ে আছে। জেওং সাঙুর দিকে তাকিয়ে এক বান্ডিল টাকা ছুড়ে দিয়ে বলে, আমি দেখতে চাই তোমার মাঝেও তোমার বাবার মতো পাওয়ার আছে কিনা। কথা শেষ হতেই জেওং এর লোকেরা সাঙুকে মারতে মারতে হাড়গোড় ভেঙে মৃতপ্রায় করে ফেলে। তবে সাঙুয়ের হাতে টাকার বান্ডিল পড়তেই সে আবারও সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে। বাকি যে টাকাটুকু বাকি ছিল তাই দিয়ে সে ফাইট করে এবং একজনকে এক ঘুষিতে শূন্যে ভাসিয়ে দেয়ালের উপরে আছাড় মারে। কিন্তু টাকা শেষ হতেই সাঙু আবারও দুর্বল হয়ে যায়। তখন গুন্ডাদের বাইরে বের করে দিয়ে জেওং সাঙুকে বলে, তোমার বাবার কাছে 300 কোটি পাবো এবং এই টাকা তোমাকেই পরিশোধ করতে হবে। তবে তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো তাহলে তোমার সব ঋণ শোধ করে দেওয়া হবে। কিন্তু সাঙু এখানে অফার রিজেক্ট করে দিলে জেওং এবার সাঙুর গার্লফ্রেন্ড মিনসুকের ক্ষতি করার থ্রেট দেয়। সাঙু তখন নোটিস করে মেঝেতে একটা নোট পড়ে আছে। সে নোটটা হাতের মাঝে লুকিয়ে নেয় এবং পাওয়ার ইউজ করে জানালা দিয়ে লাফ মেরে বাইরে পালিয়ে যায়। অবশ্য জেওং এতে তাকে কিছু বলে না, কারণ সে ভালো করেই জানে টাকার জন্য সাঙুকে আবারও তার কাছেই ফিরে আসতে হবে। তো সাঙু জেওং এর কাছ থেকে পালিয়ে বাড়ি ফিরলেও মিনসুকের সামনে পড়ে যায়। মিনসুকও ভাইরাল ভিডিওটা দেখে ফেলেছে। সাঙু বাড়ি কেনার টাকাটা সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে, তাই মিনসুক রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে যায়। মিনসুককে শান্ত করতে সাঙু বাইরে বেরিয়ে আসে, আর তখনই তাদের অ্যাপার্টমেন্টটা বোম ব্লাস্টে উড়ে যায়। মানে আর 1 মিনিট রুমে থাকলেই তাদের খবর হয়ে যেত। সাঙু নোটিস করে ভিড়ের ভিতরে জেওং এর এক লোক তার দিকে তাকিয়ে হাসছে। এতে সে বুঝে যায় কাজটা জেওং করেছে। মিনসুক ততক্ষণ একটা গাড়িতে উঠে চলে গিয়েছিল।
তাই সাংও সেখান থেকে পালিয়ে গ্রামের বাড়িতে চলে যায় এবং নিজেকে আত্মগোপন করে। পরদিন সকালে দেখা যায় মিনচুক একটা হোটেলে বান্ধবীর বিয়েতে অ্যাটেন্ড করতে যায়। এ সময় বাইরে থেকে তাকে আন্না দলবল নিয়ে ফলো করছিল। আন্নাও সাংয়ের ভিডিওটা দেখেছে এবং সে সাংকে ধরতে চাইছিল, তাই সে হোটেলটা বোম মেরে উড়িয়ে দেয় যাতে মিনসুককে বাঁচাতে সাংও এখানে আসে এবং তারা সাংকে ধরতে পারে। তো ঘুম ভেঙে সাংও হোটেল ব্লাস্টের নিউজটা দেখে ছুটে বেরিয়ে আসে, কিন্তু তার কাছে তো টাকা নেই। টাকা ছাড়া তার সুপার পাওয়ার কাজ করবে না, তাই সে সেভিংসের সব টাকা উইথড্র করে নেয় এবং হোটেলের দিকে ছুটে যায়। ততক্ষণে ভবনে ফাটল হয়ে পুরো একটা সিলিং মিনসুকের উপরে ভেঙে পড়ছিল। তার মৃত্যু প্রায় নিশ্চিত, তবে লাস্ট মোমেন্টে সাংও গিয়ে সিলিংটা আটকে দেয় এবং সিলিংটা তুলে অন্যদিকে ছুঁড়ে মারে। মিনচুক তখন আতঙ্কে সাংকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে, কিন্তু যখন জানতে পারে সাংও সেভিংস ভেঙে টাকাগুলো নিয়ে এসেছে তখন তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সাংও ঘুষি মেরে দেয়াল ভেঙে আটকে পড়া লোকদের বের করে দেয়। এরপরে সে মিনচুককে ম্যারেজ রেজিস্টার ফর্ম দিয়ে বিয়ের প্রপোজাল দিলে অবশেষে মিনচুকের মুখে হাসি ফুটে ওঠে। কিন্তু এ সময় আন্নার একজন লোক 2 হাতে 2টো সিলিন্ডার নিয়ে চলে আসে। এই লোকটার কাছেও সুপার পাওয়ার আছে, সেও জিনের মতো 2 হাতে আগুন জেনারেট করতে পারে, আর তার পাওয়ার আসে মূলত সিলিন্ডারের গ্যাস থেকে। হতে পারে আন্নার ল্যাবে হয়তো জিনের পাওয়ারটাই এই লোকের মাঝে ট্রান্সফার করা হয়েছে। তো সাংউর কাছে আর অল্প কিছু টাকা বেঁচে ছিল, তাই সে নিজের পাওয়ার ইউজ করে লোকটার সাথে ফাইট শুরু করে, কিন্তু সাংউ তার কাছে টিকতেই পারছিল না। সাংউর অবস্থা কাহিল হয়ে যায়, আবার তার টাকাটাও ফুরিয়ে গিয়েছিল। তবে হঠাৎই সে মিনসুকের বান্ধবীর বিয়ের অনুষ্ঠানের সেই গিফট বক্সের টাকাগুলো পেয়ে যায়, আর সেই টাকার জোরে লোকটাকে এক ঘুষিতে পকারপার করে দেয়। কিন্তু অতিরিক্ত পাওয়ার ইউজ করায় সাংউ মুমূর্ষু হয়ে পড়ে। এ সময় দেয়াল ভেদ করে হোইন এবং বানমি সেখানে চলে আসে। হোইন সাংউকে সুস্থ হওয়ার জন্য কিছু টাকা দেয় আর বলে যে তোমার বাবা আমাকে ড্রিঙ্ক করিয়ে হেল্প করত। সাংউ তখন জানতে চায় আপনারা কারা। বানমি জানায় তারা হচ্ছে কোরিয়ান সুপার হিউম্যান সোসাইটির লোক। মানে এই অসাধারণ ক্যারেক্টারগুলো মিলে পরের এপিসোডগুলো আরো জমজমাট হবে। তো এপিসোড 3তে দেখা যায় সাংউ সেন্সলেস হয়ে গিয়েছে। সে সেন্স ফিরে দেখে তাকে হোইনের বাড়িতে আনা হয়েছে। হোইন জানায় সে প্রফেশনে একজন লয়ার। হোইন এবং বানমি নিজেদের পাওয়ারের ব্যাপারে সাংউকে জানায় এবং বলে যে তাদের মতো আরও অনেক সুপার হিউম্যান রয়েছে, তারা সেই সুপার হিউম্যানদের এক জায়গায় করতে চায়। তবে সাংউ তাদের দলে যোগ দিতে না চাইলে তারা সাংউকে একটা জিনিস দেখাতে সিক্রেট রুমে নিয়ে যায়। এই রুমে বিভিন্ন জার্নালের আর্টিকেল এবং একটা প্রতিষ্ঠানের ডিটেলস সাজানো ছিল। হোইন জানায় মান্ডান ভ্যানগার্ড নামের একটা অর্গানাইজেশন আছে। এদের একটা এজেন্সি হলো বিও মহা। এদের কাজ হলো সুপার হিউম্যানদের শিকার করা এবং ল্যাবে নিয়ে গিয়ে তাদের পাওয়ার অন্যদের মাঝে ট্রান্সফার করা। এই প্রতিষ্ঠানের হেড হলো ওন্ডু, যে হলো আন্নার বাবা। এরা খুবই পাওয়ারফুল একটা অর্গানাইজেশন, বলা চলে প্রশাসন থেকে শুরু করে সবকিছু এদের কন্ট্রোলে রয়েছে। তাই এদের কাছ থেকে সার্ভাইভ করতে হলে সমস্ত সুপার হিউম্যানদের এক জায়গায় করতে হবে, না হলে তাদেরকে একা পেলেই ওরা ধরে নিয়ে যাবে, যেমনটা জিনের সাথে ঘটেছে। আর এখন ওদের নেক্সট টার্গেট হলো সাংউ। তাই সাংউ যদি নিজেকে প্রোটেক্ট করতে চায় তাহলে তাকেও এদের সাথেই থাকতে হবে। তো সব দিক ভেবে সাংউ ওদেরকে সঙ্গ দিতে রাজি হয়। পরের দিন থেকে হোইন সাংউকে ট্রেনিং দিতে শুরু করে, যাতে সুপার পাওয়ার ছাড়াও সে নিজের ফিজিক্যাল স্ট্রেংথ ইউজ করতে পারে। আর বানমি সাংউকে মাস্ক এনে দেয় যাতে সে নিজের চেহারা ঢেকে রাখতে পারে। সেদিনের পর থেকে সাংউ ছদ্মবেশে বিপদগ্রস্ত মানুষদের হেল্প করতে শুরু করে। ট্রেনিং শেষ হলে হোইন সাংউকে বিওমহা ল্যাবের ব্লুপ্রিন্ট দেখিয়ে বলে এখানেই সুপার হিউম্যানদের উপরে গবেষণা করা হয়, আর এখন তাদের টার্গেট হলো কোনো না কোনোভাবে ল্যাবে ঢুকে তাদের সব ডেটা কালেক্ট করে নেওয়া। কিন্তু কড়া নিরাপত্তার কারণে ল্যাবে ঢোকা অলমোস্ট ইম্পসিবল। এদিকে আন্নাকে দেখা যায় সে আবারও ল্যাবে ফিরে যায়। এখানে অলরেডি বেশ কয়েকজন সুপার হিউম্যানের সিরাম কালেক্ট করে রাখা ছিল। সে একটা সিরাম নিয়ে সেটা দিয়ে আরেকটা সুপার হিউম্যান তৈরি করে। অন্যদিকে হোইন এবং বানমি সাংউকে নিয়ে এক বৃদ্ধ জ্যোতিষী ডোয়ের কাছে নিয়ে যায়। ডোয়ের মাঝেও সুপার পাওয়ার আছে, সে ভবিষ্যৎ দেখতে পায়। সাংউকে ভেতরে পাঠালে ডো তার চোখের দিকে তাকায়। তখন হঠাৎ সব কাঁপতে শুরু করে এবং ডোয়ের চোখ সাদা হয়ে যায়। ডো ভবিষ্যৎ দেখে উদাহরণ দিয়ে সাংউকে বলে যেভাবে অন্ধকারে সোনার উজ্জ্বলতা হারিয়ে যায় সেভাবে সাংউয়ের পাওয়ারও হারিয়ে যাবে। তবে মানুষকে সাহায্যের মাধ্যমে সাংউ আবারও নিজের পাওয়ার ফিরে পাবে। তবে সাংউ ডোয়ের কথার অর্থ তখনও বুঝতে পারে না। সে যে আবার ডোকে এই ব্যাপারে জিজ্ঞেস করবে, কিন্তু ডো তো সেন্সে ফিরে আসার পরে অতীতের সব কথা ভুলে যায়। তাই একটু আগে সে সাংউকে যে ভবিষ্যৎ বলেছে সেটার কথাও ডো ভুলে গিয়েছে। তো সাংউ বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে হোইন এবং বানমির কাছে আসে। এ সময় ডো বেরিয়ে এসে বলে শত্রুরা এসে গিয়েছে।
কথা শেষ করতে না করতেই একটা সিলিন্ডার এসে তাদের পাশে পড়ে এবং ব্লাস্ট করে। এরপরে চারিদিক থেকে আন্নার লোকেদের গাড়ি এসে সব ঘিরে ধরে। হোয়েইন সাঙ্গুকে কিছু টাকা দিয়ে বানমি এবং ডোকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে বলে, আর হোয়েইন একা এদেরকে ব্যাকআপ দেবে। তবে সাঙ্গু বন্ধুকে বিপদে রেখে পালিয়ে যেতে চাইছিল না, তাই সে সাইডে গিয়ে জেয়ংকে ফোন করে বলে, আপনি যদি আমাকে টাকা পাঠান তাহলে আপনার সব শর্তে আমি রাজি আছি। এদিকে আন্না এবং তার লোকেরা এসে বাকি 3 জনকে ঘিরে ধরে। ডো আন্নাকে দেখে তার ভবিষ্যৎবাণী করে বলে, আন্নার মৃত্যু খুব সন্নিকটেই। শয়তানটা আবারও জেগে উঠবে এবং আন্নাকে নিজের বাড়ি থেকেই বের করে দেবে। আন্নার নিজের চালানো গুলি ফিরে এসে আন্নার শরীরে লাগবে এবং সে মারা যাবে। কথাগুলো শুনে আন্না ক্ষেপে যায় এবং ডোয়ের উপরে গুলি চালায়। তবে গুলিটা ডোয়ের গায়ে লাগার আগেই সাঙ্গু সেটা আটকে দেয়, কারণ তার কাছে জেয়ংয়ের পাঠানো টাকা পৌঁছে গিয়েছে। পকেট ভর্তি টাকা থাকায় সাঙ্গুয়ের পাওয়ার এখন অনেক বেশি। সে আন্নার লোকেদের সাথে ফাইট শুরু করে, কিন্তু আন্না এত বেশি লোক এনেছিল যে তাদের সাথে ফাইট করতে গিয়ে ওদের সবার অবস্থাই খারাপ হয়ে যাচ্ছিল। সমস্যা আরও বেড়ে যায় যখন আন্নার বানানো সুপার হিউম্যানটা চলে আসে। এই সুপার হিউম্যানও হাত দিয়ে আগুন জেনারেট করতে পারে এবং তার ফিজিক্যাল স্ট্রেংথও অনেক পাওয়ারফুল। সে এসেই প্রথমে সাঙ্গুর উপরে একটা গাড়ি ছুঁড়ে মারে, তবে সাঙ্গু গাড়িটা সামলে নেয়। কিন্তু ফাইটের সময়ে সাঙ্গু তার কাছে টিকতে পারছিল না। সাঙ্গু তার পকেটের লাস্ট টাকাগুলো ইউজ করে সুপার হিউম্যানটাকে নিয়ে আকাশে উড়াল দেয় এবং দূরে চলে যায়। মানে কি একটা টান টান উত্তেজনা তৈরি করে দিয়েছে। এরপরে এপিসোড 4 শুরু হলে দেখা যায় কাছাকাছি একটা সুইমিং পুল দেখে সাঙ্গু ছুটে পানিতে নেমে যায়, যাতে পানিতে নামার পরে অপর লোকটার আগুনের পাওয়ার কমে যায়। লোকটাও পানিতে নামার পরে দুজনেই আবারও হাতাহাতি ফাইট শুরু হয়, কিন্তু এক পর্যায়ে সে সাঙ্গুকে পানিতে ডুবিয়ে দেয়। তবে সৌভাগ্যবশত পানির নিচে কিছু খুচরো কয়েন পড়েছিল। সাঙ্গু সেগুলো হাতে নিতেই আবারও পাওয়ারফুল হয়ে যায় এবং সে এক ঘুষিতে লোকটাকে মেরে সেন্সলেস করে দেয়। ততক্ষণে বাকি সবাই সেখানে চলে এসেছিল। সাঙ্গু আন্নার মুখোমুখি দাঁড়ায়। এ সময়ে আন্নার বাবা মানে সেই মান্ডান ভ্যানগার্ড অর্গানাইজেশনের চেয়ারম্যান ওন্ডো ফোন করলে আন্না ফোনটা সাঙ্গুকে ধরিয়ে দেয়। ওন্ডো সাঙ্গুকে এখানে অফার দেয় সে টাকার বিনিময়ে সাঙ্গুয়ের পাওয়ার কিনে নিতে চায়। সাঙ্গু রাজি হলে তার গ্যাংয়ের লোকেরা সাঙ্গুকে আর বিরক্ত করবে না। তবে সাঙ্গু এখানে সিদ্ধান্ত নেওয়ার সময় চেয়ে ফোন কেটে দেয়। তবে সেদিনের পর থেকে সত্যিই ওরা সাঙ্গুকে আর বিরক্ত করা বন্ধ করে দেয়। এদিকে পুলিশ ঘটনাস্থলে ইনভেস্টিগেশনে যায়, কারণ ওখানে ঝামেলা হয়েছিল। সেখানে পুলিশ খুচরো কয়েন এবং একটা লোনের পেপার খুঁজে পায়। লোনের পেপারের উপরে সাঙ্গুয়ের নাম লেখা ছিল। এছাড়া পুলিশ হোটেলের ব্লাস্টের পরে সেখানে ইনভেস্টিগেশন করেও খুচরো পয়সা পেয়েছিল। আবার ভাইরাল ভিডিওতে তারা সাঙ্গুয়ের পাওয়ার ইউজ করতেও দেখেছে। তাই পুলিশ সাঙ্গুয়ের উপরে সন্দেহ শুরু করে এসবের পেছনে সেই জড়িত কিনা। অন্যদিকে সাঙ্গুকে দেখা যায় সে ওন্ডুর অফারটা নিয়ে ভাবছিল। সে ব্যাপারটা তার বাবার সাথে শেয়ার করলে বাবা তাকে মান্ডান ভ্যানগার্ডের থেকে সাবধানে থাকতে বলে। এরপরে সাঙ্গু বানমির সাথেও নিজের পাওয়ার বিক্রির ব্যাপারে আলোচনা করে। বানমিও তাকে এমনটা করতে বারণ করে। এরপরে তারা দুজনে মিলে একটা ফাইল খুঁজে বের করে, যেটাতে এখন পর্যন্ত যতজন সুপার হিউম্যান ওন্ডুর কাছে পাওয়ার বিক্রি করেছে তাদের নাম এবং টাকার অ্যামাউন্টের লিস্ট ছিল। বাড়ি ফিরে সাঙ্গু হিসাব নিকাশ করে দেখে তার অ্যাকচুয়ালি কত টাকার প্রয়োজন। এরপরে সে ওন্ডুকে ফোন করে বলে তাকে 400 কোটি ওন দিলে সে নিজের পাওয়ার বিক্রি করে দেবে। তবে এত বিপুল পরিমাণ টাকার অ্যামাউন্ট শুনেও ওন্ডু এই ডিলে রাজি হয়ে যায়। তো রাতে সাঙ্গু মিনসুকের সাথে দেখা করে। সাঙ্গু বেশ খুশি ছিল। সে মিনসুকে নিয়ে উড়ে শহরের সবচেয়ে বড় বিল্ডিংয়ের ছাদে উঠে যায়। মিনসুক আতঙ্কিত হয়ে পড়লে আচমকা সাঙ্গু পকেট থেকে এঙ্গেজমেন্টের রিং বের করে তাকে পরিয়ে দেয়। সাঙ্গু আজকে এত খুশি কেন জিজ্ঞেস করলে সে ঠিকঠাক কোনো উত্তর দেয় না। পরের দিন অফিসে গিয়েও সাঙ্গু স্বাভাবিক আচরণ শুরু করে। অনেকদিন পরে সাঙ্গুকে স্বাভাবিক দেখে সবারই বেশ ভালো লাগছিল। অফিসে কাজের সময়ে একজন ক্লায়েন্ট এসে ফর্ম পূরণ করতে। লোকটা জানায় তার নাম নাথান। নাথান এমনভাবে কথাবার্তা বলছিল যেন সে সাঙ্গুয়ের সিক্রেটটা জানে। তবে নাথান নিজেকে ধরা না দিয়ে কথা ঘুরিয়ে চলে যায়। নাথান চলে যাওয়ার পরে আবার অফিসে সাঙ্গুকে ধরতে পুলিশ আসে। তাই সাঙ্গু অফিস থেকে পালিয়ে যায়। পালাবার পথে সে ওন্ডুকে ফোন করে বলে সে আজই তার পাওয়ার বিক্রি করতে চায়, তাই ওন্ডু যেন সব ব্যবস্থা করে রাখে। এরপরে সাঙ্গু ল্যাবের সামনে চলে যায়, কিন্তু সেখানে হোয়েইন চলে আসে এবং সাঙ্গুকে পাওয়ার বিক্রি করতে যেতে বাধা দেয়। ফলে দুজনের মাঝে ঝামেলা শুরু হয়ে যায়। তখন আবার বানমিও সেখানে চলে আসে এবং 3 জনের ভেতরে মারামারি শুরু হয়ে যায়। এক পর্যায়ে 3 জনই নিজেদের সোর্স মানে অ্যালকোহল, টাকা এবং খাবার ফুরিয়ে যাওয়ায় ক্লান্ত হয়ে পড়ে। সেখানে দূর থেকে জেয়ংয়ের লোকেরাও সাঙ্গুকে নজরদারি করছিল। তারাও সাঙ্গুকে পাওয়ার বিক্রি করতে যেতে বাধা দিতে চায়। তবে সাঙ্গু সবার নজর এড়িয়ে এক দৌড়ে ল্যাবের ভেতরে চলে যায়।
এরপরে একজন স্টাফ তাকে মূল ল্যাবে নিয়ে যায়, যেখানে সাংয়ের পাওয়ার ট্রান্সফার করা হবে। সাংউ অপারেশন বেডে শোয়ার আগে টাকাগুলো দেখতে চাইলে তার সামনে টাকার ব্যাগ এনে দেখানো হয়। এরপরে সাংউ বেডে শুতেই তার হাত পা আটকে দেওয়া হয়। তার শরীর থেকে সেরাম বের করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় দেয়াল ভেদ করে ল্যাবের পাশের রুমে হোইন চলে আসে, আর তার হাতে একটা স্নাইপার ছিল। আর এই টান টান উত্তেজনার মধ্য দিয়ে এপিসোড 4 এখানেই শেষ হয়। প্রিয় দর্শক, এই গল্পের বাকি ঘটনাটা জানতে চাইলে দ্রুত পার্ট 2 লিখে কমেন্ট করুন। পার্ট 2তে এই সিরিজের বাকি 4টা এপিসোড এক্সপ্লেইন করব, যেখানে আরো অদ্ভুত সব ঘটনা ঘটবে। তো ভিডিওটা যেন মিস না করেন, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখুন। খুব দ্রুতই পার্ট 2 নিয়ে আসছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।